বিসমিল্লাহির রহমানির রাহিম। আলোচনায় টক শো, সমালোচনায় টক শো। বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী যারা আছে সারা বিশ্বে, তাদের মুখে একটাই কথা, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কি অবস্থায় আছে এবং কি করণীয় আমাদের। তাই নবদ্বীপ টিভি কানাডা থেকে আমরাও তার বাইরে নয়, আমরাও আলোচনা করতে ইচ্ছে হয় যে বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা এবং আমাদের কি করণীয়। আজকের নবদ্বীপ টিভি কানাডা আয়োজিত আজকের এই টক শোতে আমরা দুজন অতিথিকে তাদের মূল্যবান সময় ব্যয় করে তারা আমাদের সময় দিয়েছেন। একজন ফয়সাল আহমেদ চৌধুরী, কানাডা বিএনপির নেতা, সাবেক ছাত্রনেতা, দীর্ঘদিন কানাডা বিএনপির সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত। আরেকজন আওয়ামী লীগের সাজ্জাদ হোসেন সুইট, উনিও কানাডা আওয়ামী লীগের দীর্ঘদিন সাথে জড়িত, কানাডা আওয়ামী লীগের সাথে, এবং সাবেক ছাত্র নেতা। আমি এম এইচ মামুন, সাপ্তাহিক নবদ্বীপ নিউজের সম্পাদক কানাডা থেকে। আজকের এই আলোচনা সভায়, এই টক শোতে আপনাদের দুইজনকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা দূর দূরান্ত থেকে দেশে বিদেশে ঘরে বাইরে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই টক শো শুরু করতে যাচ্ছি। আমি প্রথমে সরকারি দল কানাডা আওয়ামী লীগের অন্যতম নেতা সাজ্জাদ হোসেন সুইটের সাহেবের কাছে জানতে চাবো, বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে সর্বত্র আলোচনা যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা খুব করুণীয় অবস্থা এবং ভঙ্গুর অবস্থায় আছে, এ বিষয়ে আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, ধন্যবাদ নবন্ত টেলিভিশনকে আমাকে এখানে আসার জন্য। আপনি স্বাস্থ্য ব্যবস্থার কথা বলছেন। বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, এটা কিন্তু আজ থেকে প্রায় 20-30 বছর আগ থেকেই এটা সমস্যা হচ্ছে। এখন এই যে সমস্যাটা এখন আরো বারবার ঘন হচ্ছে। কিছু লোকের জন্য এটা সরকারি দলকে দায়িত্ব নিতে হচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রী নিজেও আজকে, আপনারা জানেন, গতকালকে আমার সাহেবকে ধরা হয়েছে যে করোনা ভাইরাস নিয়ে সে সার্টিফিকেট নিয়ে জাল দুর্নীতি করছে। বাংলাদেশে এই যে স্বাস্থ্য ব্যবস্থাকে এই দুর্নীতি মুক্ত করতে হলে সবাইকে আগে আসতে হবে, দলমত নির্বিশেষে সবাইকে আসতে হবে। এবং আমি আমার ব্যক্তিগত অভিমত, এই যে স্বাস্থ্যমন্ত্রী যিনি আছেন বর্তমানে, এই স্বাস্থ্যমন্ত্রীর আমি আপনাদের মাধ্যমে, আপনার টিভির মাধ্যমে আমি ততদিনে বলছি, ওনার পদত্যাগ আমি আহ্বান জানাচ্ছি, ওনার মাস্ট রিজাইন। এবং আমার পক্ষ থেকে আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে এমন একজন লোক আছে যে আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে অফার জানাচ্ছি আমি শামীম ওসমানকে। যদি শামীম ওসমানের মতো লোক যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসতে পারে, আমার মনে হয় দেশের, আপনারা যারা নিরপেক্ষ যারা আছেন, তারা দেশের অনেক ডেভেলপ এবং সব দুর্নীতি মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা হবে। এবং আমি আশা রাখি জননেত্রী শেখ হাসিনা যে হারে হাল ধরেছেন যে স্বাস্থ্য ব্যবস্থাকে তিনি উন্নত করবেন। আপনারা জানেন যে সাহেবকে না ধরার জন্য বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন এমপি, মিনিস্টার থেকে আরম্ভ সবাই চেষ্টা করেছে। জননেত্রী শেখ হাসিনা বলেছেন নো, তাকে ধরতেই হবে। গতকালকে ওর ধরা, আপনারা দেখছেন মিডিয়াতে, সে চুরি করে চলে যেতেছিল ভারতে, কিন্তু এটা সে পারে না, রেবের মাধ্যমে ধরা গেছে। স্বাস্থ্য খাত উন্নত করতে হলে আপনার সবাই আসতে হবে। এবং আমি মনে করি মন্ত্রণালয় থেকে আরম্ভ করে সচিবালয় থেকে আরম্ভ সবাইকে চেঞ্জ করতে হবে এবং সুন্দরভাবে একটা কমিটি করে কিভাবে স্বাস্থ্য খাতকে ডেভেলপ করা যায়, সেটাই আমরা আহ্বান জানাবো আপনি সবাইকে। ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে আবার। এ পর্যায়ে আমি ফয়সাল আহমেদ চৌধুরীর কাছে জানতে চাবো যে উনি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন এবং বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর অবস্থা, এ বিষয়ে আপনার কি অভিমত? বিসমিল্লাহির রহমানির রহিম। নবদিগন্ত টিভির সবাইকে আমি, নবদ্বীপ টিভির কর্মকর্তা, কৌশলী সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনাদের সাথে আজকে আমার প্রথম অনুষ্ঠান, এজন্য সুযোগ করেছেন আপনাদের পরিচালক এবং আজকের উপস্থাপক মামুন সাহেবকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্যের প্রারম্ভে আমি গভীর শ্রদ্ধার সাথে আমি স্মরণ করতে চাই, সম্প্রতি বাংলাদেশের তৈরির অন্যতম কারিগর, মহান স্বাধীনতা যুদ্ধের
ইস্তেহার পাঠক, বাংলাদেশ ছাত্রলীগের নেতা, এককালীন সাধারণ সম্পাদক, শাহজাহান সিরাজ, 4 খলিফার অন্যতম খলিফা, সাবেক মন্ত্রী, আমার নেতা জনাব শাহজাহান সিরাজের প্রতি আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, কামনা করে আমার বক্তব্য শুরু করছি। আমিন। বাংলাদেশের সাম্প্রতিক যে অবস্থা, সারা বিশ্বের যে ভাইরাস, যে প্যান্ডামিকের প্রভাব, এই প্রভাব থেকে বাংলাদেশ দূরে নাই, বাংলাদেশও এটার মধ্যেই আছে। আমরা একটা উন্নত দেশে আছি, আমাদের এইখানকার স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত উন্নত, স্বাস্থ্য এখানে অধিকার। সারা পৃথিবীতে স্বাস্থ্য সেবা হলো নাগরিকের অধিকার, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বাংলাদেশের এই অধিকার, বাংলাদেশের জনগোষ্ঠী এই অধিকার পাচ্ছে না। সম্প্রতিকালে এটার প্রকট থেকে প্রকটতর হচ্ছে। এটা সব সময় যে একটা A+ ছিল এবং আজকে এসে এটা ধ্বংস হয়ে গেছে, এটা আমি বলতে চাই না। এটা সমস্যা জর্জরিত ছিল, সীমিত সম্পদ নিয়ে সীমিত আকারে স্বাস্থ্য সেবা সবসময় হয়েছে। সম্প্রতিকালে বাংলাদেশে ব্যাংকের ছাতার মতো হসপিটাল হয়েছে, ব্যাংকের ছাতার মতো ক্লিনিক হয়েছে, ব্যাংকের ছাতার মতো রাজনৈতিক স্নেহে আশীর্বাদে অনেক হসপিটাল, অনেক অবৈধ ক্লিনিক গড়ে উঠেছে। তার এই প্রমাণ আজকের এই যে বাংলাদেশের স্বাস্থ্য সেবা নিয়ে দুর্নীতি, এবং যা সারা বিশ্বের কাছে এই দুর্নীতিতে বাংলাদেশের মান হেট হয়েছে। আপনারা জানেন সম্প্রতি ইতালিতে বাংলাদেশের নাগরিককে ফেক সার্টিফিকেট দিয়ে ইতালিতে পাঠানো হয়েছে, এবং এটা ইতালি না সারা বিশ্বের মিডিয়াতে এটা প্রথম স্থান অধিকার করেছিল। বিভিন্ন পত্রপত্রিকায় এটা ব্যাপকভাবে ফলা হয়েছে। দুর্নীতি বাংলাদেশের রন্ধে দণ্ডে ঢুকে গিয়েছে। বাংলাদেশের সমাজ ব্যবস্থা আজকে দুর্নীতি দ্বারা দুর্নীতিগ্রস্ত, রাজনীতি দুর্নীতিগ্রস্ত। জনগণকে রাজনীতি থেকে দূরে রাখলে, জনগণের সরকার যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না, জনগণের ভাষা এই সরকার যখন বুঝবে না, ততদিন পর্যন্ত এই দুর্নীতিগ্রস্ত লোকদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে। এই শরীফ আর এই ডক্টর সাবরিনা এটাই শেষ না, এরা আবার ফিরে আসবে। কেননা এদের আশ্রয় প্রশ্রয় এই সরকার জনগণের উপর নির্ভর করতেছেন না। সরকার যদি জনগণের উপর নির্ভর করতেন, জনগণের সরকার হতেন, নির্বাচিত সরকার হতো, তাহলে কিন্তু আজকে এই দুরবস্থা বাংলাদেশের সৃষ্টি হতো না। তাই আমি আমার ভাই সাজ্জাদ হোসেন সুইট যেটা বলেছেন যে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ এবং একটা সুষ্ঠু জাতীয় স্বাস্থ্য নীতি অবিলম্বে গ্রহণ করার জন্য, এটার সাথে আমি একমত। কিন্তু আমি এর সাথে বলতে চাই, শুধু স্বাস্থ্যমন্ত্রী না, সমস্ত মন্ত্রীদেরকে পদত্যাগ করা উচিত। অনতি বিলম্বে বাংলাদেশের এই প্যান্ডামিককে বাঁচিয়ে রাখার জন্য, প্যান্ডামিককে মোকাবিলা করার জন্য দল মত নির্বিশেষে, আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলে থাকি, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যমতের ভিত্তিতে একটি সরকার হোক। এই সরকারের প্রধান অবৈধ আর বৈধ এই প্রধানমন্ত্রী হোক, তারপরেও সবাই মিলে দেশের এই যে দুর্যোগ, এই দুর্যোগ মোকাবিলার জন্য ঐক্যবদ্ধ পদক্ষেপ নেবেন, বৈজ্ঞানিক পদক্ষেপ নেবেন, মানুষকে বাঁচাবেন, মানুষের দেশের ভাবমূর্তি বাঁচাবেন। এইটাই আজকের দিনে প্রত্যাশা, আজকের দিনে এইটাই আমাদের বক্তব্য। ধন্যবাদ। ধন্যবাদ। জনাব সাজ্জাদ হোসেন সুইট সাহেব, আপনার কাছে আমার একটি প্রশ্ন, যে আমরা এই স্বাস্থ্যমন্ত্রী আপনি পদত্যাগ চাইলেন, এটা আপনার একটা সৎ বক্তব্য এসেছে এবং সাহসী বক্তব্য আপনি দিয়েছেন মিডিয়ার মাধ্যমে। আমরা এই বিষয়ে বলেন। আমি এটাই বলছি যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, আমি ফসল ভাইয়ের সাথে সাথে কিছু দ্বিমত পোষণ করছি। উনি যেন ওই বারবার বলে যে অবৈধ সরকার, অনির্বাচিত সরকার। কনস্টিটিউশনে যেটা নির্বাচিত হয়েছে সেটাই সরকার হয়েছে, গঠিত হয়েছে। এখানে নিয়ে অবৈধ আর বৈধ দেওয়া কোন প্রশ্ন না। জননেত্রী শেখ হাসিনা যে হারে হাল ধরেছেন, আমাদের দেশকে কিভাবে ডেভেলপ হয়েছে
আপনার নিজে যদি আজকে তো প্যান্ডেমিক না হয়তো দেশ কিন্তু 8 পয়েন্ট সামথিং আমরা জিডিপি গ্রোথ অলমোস্ট চলে গেছে আমরা উপরে। আমরা দেশের উন্নয়নশীল দেশ, ডেভেলপমেন্ট কান্ট্রি অলরেডি আমরা 21 আমরা চলে যাচ্ছি। এগুলো আপনার চিন্তা ভাবনা করবেন। কিন্তু আজকের যে মহামারী দুর্যোগের সময় দেশে দেশ কিন্তু গরিব দেশ, আমরা তো ক্যানাডিয়ান দেশের মতো না। দেশে প্রায় 18 কোটি লোক, কি রকম খাদ্য ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু কিন্তু সরকারের একা দ্বারা সম্ভব না। সবাই মিলেমিশে আমরা একটা সুন্দর পরিবেশ গঠন করব। কিন্তু বাংলাদেশের অর্থমন্ত্রী তো সংসদে দাঁড়িয়ে বলেছেন বাংলাদেশের অর্থনীতি নাকি কানাডার সমপর্যায়ে চলে আসছে, এবং প্যান্ডামিক শুরু হওয়ার 7 দিনের মাথায় বাংলাদেশের আমার মনে হয় না অর্থমন্ত্রীর মুখ থেকে এটা আসছে। এটা কোন মিডিয়া কখন কি বলছে, এটা আমার মনে হয় না। এটা প্রথম আলো পত্রিকাতে এসেছে, সংসদে দাঁড়িয়ে তিনি এই বক্তব্য রেখেছেন। এইগুলা বুঝছেন, এইগুলা ফালতু কথাবার্তা বুঝছেন। এগুলা আমি জানি না, আমি শুনছি এগুলা তো বলে থাকে। এগুলা যেন স্পার করা উচিত, ওনার মুখ থেকে যেন উল্টাপাল্টা কথা বন্ধ করা উচিত। আর আমি একটা জিনিস বলবো, এই জননেত্রী শেখ হাসিনা, ওনার চাওয়া পাওয়ার কিছু নেই, বুঝছেন। ওনার কেউ নেই, বুঝছেন। পরিবার সব উনি নিষ্কৃত করে ফেলছে। 1975 সালের যে 15ই আগস্ট জাতির জন্য বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে যে একটা উনি যে পরিবার সব চলে গেছে, ওনার চাওয়ার কিছু নাই। উনি কি দেশকে কি রকম দিবে, উনি এটাই চাচ্ছেন। ওনার কিছু চাওয়া পাওয়া নেই। উনি দেখেন আসলে শাহেদের মতো লোককে উনি বলছেন হ্যাঁ নিয়ে আসবে, সংসদে বলছে আসলে কোনো দুর্নীতি পার হতে পারবে না, সব দুর্নীতিবাজকে ধরতে হবে। আমার আজকে প্রবাস থেকে আমি বলতেছি, দেশে বিদেশে যারা দুর্নীতি করুক সবার নাম যেন ওপেন চলে আসুক। আমি ফসল ভাইকেও বলবো, অনুরোধ জানাবো, আজকে যারা আমরা প্রবাসে আছি বা দেশেও যারা আছি, আপনার জানা মতে যারা অনেকে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এটা জানেন আপনারা। অনেকে কাজকর্ম কিছু না করে অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এগুলো হবে কেন? আমি সরকারি দল হলে সরকারি ছত্র ছাড়া কি তারা গাছ খেলে কলা গাছ? আপনি জানেন না, আজকে স্বাস্থ্য খাতের 60% হলো জামাতি এবং বিএনপি লোকরাই কিন্তু কন্ট্রোল করতেছে। আপনারা জানেন স্বাস্থ্য খাতকে আজকে আওয়ামী লীগ কোথায় আপনি বলেন, 60% হলো স্বাস্থ্য খাতকে জামাত এবং বিএনপিরাই ভিতরের লোকরাই স্বাস্থ্য খাতকে ধ্বংস করতেছে, ওরাই কন্ট্রোল করতেছে। আজকে দেখেন স্বাস্থ্য সচিব থেকে আরম্ভ করে স্বাস্থ্য অধিদপ্তরের যত কর্মকর্তা সব বিএনপি মাইন্ডের মানুষ। সরকার এগুলো কি কন্ট্রোল করতে পারবে না রে ভাই? এই বিষয়ে আমরা ফয়সাল আহমেদ চৌধুরীর কাছে জানতে চাবো যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটা কি বিএনপি জামাত চালাচ্ছে? এটা আমি আমার অত্যন্ত স্নেহের অনুজের এই বক্তব্যটা আমি নাখুঁত দৃঢ়ভাবে করতেছি। জামাত এবং বিএনপি, আমরা 2001-এ জামাতের সাথে আমাদের জোট ছিল এবং জামাতের এই তকমা আমাদেরকে ওনারা দিয়েছেন। জামাত 2001-এর পরে 2006 থেকে তো বিএনপি জামাত রাজনীতি, আপনার সরকারের কোনো কর্মকর্তাও নাই, সরকারে কোনো প্রভাবও নাই। যারা যখন একসময় ছাত্রদল করছেন, শিবির করছেন, তাদেরকে অনেক আগেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কিংবা চাকরিতে বরখাস্ত করার ব্যবস্থা করা হয়েছে। তো এখন একটা সাধারণভাবে কাউকে দোষারোপ করার জন্য এখন আজকে যদি 15 বছর পরে আবার বিএনপি কে বলা হয় যে আপনারা বিএনপি কে দোষারোপ করতেছেন, এইটা জনগণ বিচার করবে আশা করতেছি আমি, এবং আপনি এটা নিয়ে চিন্তা করবেন। এবং যেটা আমি শুনেন, আমি আমার কাছে আমি পত্রিকার আমি এটা করছি, এটা কোট করছি, এটা বিএনপি জামাতের আমার কাছে এখন আছে। এটা কি কয় জানে, প্রথম আলো না, এটা হলো বাংলাদেশের একটা পত্রিকা, এটা দিছে আর কি 60% জামাত বিএনপি ওরাই কন্ট্রোল করতেছে। তো এগুলা আমি জানি না আজকে যারা যে দুর্নীতি করে, আমি জামাতের সবাইকে ফাঁসি দিলেন শিবিরকে ধইরা। এখন আপনারা বলতেছেন জামাত শিবির আছে, জামাত শিবির আর তারপরে আপনার বিএনপি আছে, তাইলে এইটা তো খুবই কি বলা যায়, সরকার যে পরিপক্ক না, এইটা সরকার পরিপক্ক না এটা প্রমাণ করে। এর জন্যই তো বারবার আমরা বলতেছি আপনারা ইমিডিয়েট পদত্যাগ করুন এবং দেশকে ভালোর দিকে আপনারা নেওয়ার চেষ্টা করুন। আপনি নিজে বলছেন যে প্রধানমন্ত্রী আপনার স্বাস্থ্যমন্ত্রীকে বলছেন যে কোনো অবস্থাতেই চুরি করা হবে না, তাহলে কি চুরি হইতেছিল?
আর তাইলে স্বাস্থ্যমন্ত্রী ওই দিন বলছে যে হেলথের ডিজি কি করছে এটা আমি জানি না। তাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেড হইলো স্বাস্থ্যমন্ত্রী। তাইলে স্বাস্থ্যমন্ত্রী যদি এইটা করে থাকে এই সময়ে, তাহলে সমস্ত গভর্নমেন্ট তো শুধু এইটার জন্য পদত্যাগ করা উচিত। আজকে যদি এইটা উন্নত দেশে হইতো, কিংবা যে কোনো ইন্ডিয়ার মতো দেশে যদি হইতো, যে ইন্ডিয়ার জন্য আমরা সারাদিন আমরা ফানাবিল্লা হয়ে যাই, সে ভারতে যদি এটা হইতো তাহলে ভারতেও সরকারও অনতিবিলম্ব পদত্যাগ করতো। তো এইগুলা দানাই ফানাই কথা না বইলা, যে শিবিরের লোক বসে আছে, বিএনপির লোক বসে আছে, বিএনপির লোক নীতি নির্ধারণ করতেছে, তাইলে এইটা মানে এর থেকে ডাহা মানে মিথ্যা তো বলা যায় না, এটা একটা মানে কাল্পনিক কথা। যারা তৃণমূল পর্যায়ে যারা আওয়ামী লীগ রাজনীতি যারা করে আসছে, আমার মনে হয় এখানে যারা আওয়ামী লীগ যারা করে আর বাংলাদেশে, তারা কখনো দুর্নীতিবাজ হবে না। এটা আমি বারবার বলি, আমি গত অনুষ্ঠানে আপনাকে বারবার বলতেছি। আজকে যারা ওই যে শাহেদের মতো লুকরা দিতে আসিয়া অশিক্ষিত মেট্রিক পাস দিতে বলে সে যে রিজনাল কি চেয়ারম্যান, এই সবার সাথে ছবি তুলে কি করে, এটার পিছনেও কিন্তু একটা ইন্দুযোগ আছে। আমরা বঙ্গবন্ধুর হত্যার খুনি খন্দকার মোশতাক দেখছেন না কিরকম সবার সাথে বঙ্গবন্ধুর পায়ে হাতে ধরিয়া আঞ্জা করে 1975 15 আগস্টের আগরাতে সে গরুর মাংস নিয়ে খাওয়াইছে। এরকম অনেক লোক এখনো আমার আওয়ামী লীগের ভিতরে, এগুলা ক্লিন আপ করতে হবে। তখন দেখবেন দেশের যে উন্নত একটা ধারাবাহিকতা অব্যাহত আছে। ইনশাআল্লাহ আগামীতে আমরা এটা উপরে নিয়ে যাবো। আপনারা বারবার বলছেন অবৈধ সরকার, অবৈধ সরকার বলতে কি বুঝায় ভাই? দীর্ঘদিন যাবত তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, তো এই অবশ্যই এতদিন বৈধ সরকার, হ্যাঁ, তো এতদিনে ক্লিন আপ হয়নি। ইনশাআল্লাহ এটা এখন সময় আসছে। আমরা তৃণমূল পর্যায়ে যারা প্রবাসী, যারা রাজনীতিবিদ, যারা আমি সবার সাথে কথা বলতেছি, জননীতির হাতকে শক্তিশালী করতে হলে এখন আমাদেরকে যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি যারা করে আসছে ওদেরকে সবাই হাল ধরতে হবে, বুঝছেন? এখন আর কোনো ওয়ে নাই। এখন আর আমলারে দিয়ে ভার করিয়া আপনি দেশ চালাইতে পারবেন না, বুঝছেন? এখন দেশে উন্নত ডেভেলপ হচ্ছে, ইনশাআল্লাহ জননীতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব আমরা এবং দেশকে আরো উন্নয়নশীল দেশে নিয়ে যাব। আচ্ছা, আমরা এবার আসি ফজল আহমেদ চৌধুরীর কাছে। যে উনি বলছেন যে উনার নেতার আদর্শ হলো আপনার সব সততা থাকা। 1974 ইংরেজিতে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল, সারা পৃথিবী তখন কম্বল পাঠাইছিল, 8 লাখ কম্বল তখন গিয়েছিল। উনাদের তখন কম্বলের প্রেসিডেন্ট ছিলেন গাজী গোলাম মোস্তফা। তখনকার নেতা, উনাদের নেতা বলছিলেন, মোস্তফা 8 লাখ কম্বল আসলো, আমার কম্বল নাই, আমার কম্বলটা কোথায় গেছে? এই যে চাটার এবং চুরের দল সব খনিয়ে আমি নিয়ে চলতেছি, উনি নেতার কথা বলতেছি। তাইলে আজকেও সেই চাটার দল এবং চুরের দল 74 ইংরেজিতে ওই জনগণ যখন একদম দুর্ভিক্ষ কবলিত ছিল, ওই জনগণের দুর্ভিক্ষ কবলিত জনগণকে ওরা পানি দেয় নাই, ওরা কম্বল দেয় নাই, ওরা চাল দেয় নাই, ওরা ডাল দেয় নাই, তেল দেয় নাই, পেঁয়াজ দেয় নাই, এগুলা সবকিছু ওরা তখন থেকেই ওই দুর্ভিক্ষর সময় ওরা ক্রাশ করেছে। এইটা কিন্তু আওয়ামী লীগের নতুন চেহারা না। আওয়ামী লীগ যখনই এইগুলার সুযোগ পায় আঙ্গুল ফুলে পলা গাছ হয়ে যায়। স্বাধীনতার পরে আমরা দেখছি, এবং এটা উনিও বলছেন যে আওয়ামী লীগের লোকজনই আপনার এই আপনার আঙ্গুল ফুলে মিলিয়ন ডলার পাচার করেছে। কানাডায় টাকা আসছে, আপনাদের হাওয়া ভবনের টাকা কানাডায় আছে। দেখান, আমরা দেখাইতেছি, আমরা লিস্ট অতিই আমরা লিস্ট আমরা দিতেছি যে কানাডায় আপনাদের লোকদের কার টাকা পয়সা আছে, বেগুনপাড়াতে কারা আছে না আছে, এগুলা সবাই সারা বিশ্ব জানে। 350 মিলিয়ন দিয়ে আপনারা ওই যে ক্যারিবিয়ান আইল্যান্ডে আপনারা আইল্যান্ড কিনছেন, এগুলা সব জানে। আবুল হোসেনের টাকা কোথায় আছে আমরা সময় মতো, এবং জয়ের টাকা কোথায় আছে সময় মতো, আপনারা সব জানবেন। আজকে মানাফিল্লাহ হয়ে গেছে, সারা অ্যাডমিনিস্ট্রেশন ঢুকায় দিয়েছে, এখন আপনি 1.8 বিলিয়ন ডলার দিয়ে বাড়ি কিনছে লন্ডন, এটা পয়সা পাইলে কোথায়? এটা তো হাসিম, সারা ইংল্যান্ডে আপনাদের এত বড় সংগঠন আছে, আপনার নেত্রীর 1.8 মিলিয়ন বোনের মেয়ে পার্লামেন্ট মেম্বার, ও এটা প্রকাশ করে না কেন? আমি চ্যালেঞ্জ দিতেছি আপনাদেরকে যে আপনার এই এর মাধ্যমে যে তারেক রহমানের সারা পৃথিবীতে কোথায় কিছু নাই, বেগম জিয়ার কোথায় কিছু নাই, এই যে 14 বছর হাতটা হয়ে খুলছেন যে কোথায় তারেক রহমানের কিছু আছে কিনা, তারেক রহমানের কোনো দুর্নীতির প্রমাণ পাইবেন কিনা,
চুল পরিমাণ পায় নাই, আওয়ামী লীগ চুল পরিমাণ পায় নাই। আজকে আজকে সব জানে না, হাওয়া ভবন ছিল এটা প্রধানমন্ত্রীর কার্যালয়। হাওয়া ভবন থেকে দেশের কিভাবে উন্নতি হয়, দেশের কিভাবে হাওয়া ভবন থেকে প্ল্যান হয়েছিল 21-এ গ্রেনেড হত্যা না, হাওয়া ভবন থেকে সিনেমা না, হাওয়া ভবন থেকে কোথায়? এইগুলা অবাস্তব কথা। আমরা গ্রেনেডটা আমরা নিন্দা করি এবং তখনই আমরা এটা বিচারের আওতায় নিয়ে এসেছি। আমরা গ্রেফতার করেছি, পুলিশ পাঠান নাই, আপনারা কিছু করেন না। আপনাদের ইচ্ছা মতো আপনারা মিটিং করছেন, এখন অন্যদিকে যাচ্ছেন। মেইন কথা হলো যে আপনি বলছেন যে অর্থমন্ত্রী পদত্যাগ করুক। অর্থমন্ত্রী এই একটা অতর্ব অর্থমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অর্থনীতি ছিলেন আমাদের সাইফুর রহমান সাহেব, এবং সাইফুর রহমানের মাধ্যমে বাংলাদেশ আজকের এই অবস্থায় দাঁড়িয়েছে। 13 বার এইটা বিএনপির ফসল। আজকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, আওয়ামী লীগের অর্থনৈতিক প্ল্যাটফর্ম ছিল সমাজতান্ত্রিক বঙ্গুর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে ওরা বেরিয়ে এসে আপনার বাংলা বিএনপির প্ল্যাটফর্মকে ফলো করে আজকের অর্থনৈতিক ভাবে ওরা টিকে থাকার চেষ্টা করতেছে। কিন্তু যেহেতু ওরা জানে না, ওদের মস্তিষ্ক জ্ঞান শূন্য, এই মস্তিষ্ক জ্ঞান শূন্যদেরকে দিয়ে দেশ পরিচালনা হয় না। আজকে বাংলাদেশের আদম পেপারি হইলো ওই কামাল, কামাল যে অর্থমন্ত্রী, ও অর্থমন্ত্রী হলো আদম পেপারি। যদি বাংলাদেশের অর্থমন্ত্রী হয় তাহলে এদেশের অর্থমন্ত্রী কি হইতে পারে, এদেশের অর্থ অবস্থা কি হইতে পারে? বাংলাদেশের একেবারে বাংলাদেশের যত মন্ত্রণালয় করা হয়েছে, আজকে মন্ত্রণালয় জানে না। মন্ত্রী বলছে যে আমি তো ভাই এগুলা কিছু জানি না। তাহলে মন্ত্রী যদি না জানে তাহলে জানেটা কে? স্বাস্থ্যমন্ত্রী নিজে বলছে যে আমি জানি না। এটা জানে না বাংলাদেশের কোনো মন্ত্রী বাংলাদেশ কিভাবে চলতেছে জানে না। কেননা এরা নির্বাচিত না, এরা জনগণের কাছে জবাবদিহি করতে হয় না, এরা করতে হয় অন্য দেশের কাছে জবাবদিহি, ওরা করতে হয় একজন লোকের কাছে জবাবদিহি। পার্লামেন্টে ওদের বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এই পার্লামেন্ট একটা গাদার পার্লামেন্ট। সমস্ত এই পার্লামেন্টে যারা ঢুকছে আপনি দেখেন যে আপনাদের লোক কজন, আওয়ামী লীগের কয়জন রাজনীতিবিদ ঢুকেছে। আজকে আপনি দেখেন তারা টাকা পয়সা দিয়েছে, এরাই ঢুকেছে। আজকে এই পার্লামেন্ট আপনি লিস্ট করেন সুইস সাহেব, লিস্ট করে দেখেন 300 জন নির্বাচিতর মধ্যে এবং মহিলা 45 জন নির্বাচিতর মধ্যে কজন রাজনীতিবিদ ছিল। এরা টাকা দিয়ে অসৎ উপায়ে, অসৎ নির্বাচন, অসৎ রাজনৈতিক নিকৃষ্ট রাজনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশের ক্ষমতা চলতেছে। এই নিকৃষ্ট রাজনৈতিক প্রক্রিয়ায় ওরা ক্ষমতার স্বাদ নিতেছে। তাই এখনো সময় আছে জাতিকে বাঁচানোর জন্য। অনতি বিলম্বে যেহেতু আপনাদের নেত্রী, আপনারা বলতেছেন আপনাদের নেতার কন্যা, আমরা আজকের এই যে দুঃসময়ে চাই যে ঐক্যবদ্ধভাবে সমস্ত চুর, সমস্ত যারা নিকৃষ্ট লোকদেরকে বাদ দিয়ে একটা উৎকৃষ্ট লোকের শাসন বাংলাদেশে পরিচালিত হোক এবং বাংলাদেশের মানুষ এইটা থেকে বাঁচুক। অবশ্যই আমিও চাই যেন যত দুর্নীতিবাদ যারা আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হোয়াটএভার, সবাই যেন লিস্ট হোক, একটা সুন্দরভাবে লিস্ট হোক। এই দুর্নীতিবাদ দেশকে বাঁচিতে হলে এই সরকারের আন্ডারে, এই বৈধ সরকার, এটা বারবার আপনার মুখ থেকে অবৈধ আসতেছে। আমরা নির্বাচিত মাধ্যমে, যেভাবে হোক নির্বাচিত মাধ্যমে আমরা নির্বাচিত। আপনারা তো 7 জন এমপি আছেন, আপনাদের এরা কি নির্বাচিত হয় নাই নাকি তারা আন্ডার টেবিল চলে আসছে? ফসল ভাই, এইটা আমরা বলার জন্য যে এইটা এরা কখনো বলে নাই বৈধ, এরা বৈধ নির্বাচন হয়েছে। এরা পৃথিবীকে আমরা বলার জন্য যে বলুক যে ওরাও জানে, সবাই জানে যে নির্বাচন হয় নাই, এবং খুদ আপনাদের নেত্রীও উনি জানেন যে নির্বাচন ব্যবস্থাকে, সারা পৃথিবীর নির্বাচন ব্যবস্থাকে আপনারা কলঙ্কিত করেছেন, গণতন্ত্রকে কলঙ্কিত করেছেন। আগের দিন ভোট, অন্ততপক্ষে আমরা দেখছি ভোটের দিন গিয়ে ভোট কেন্দ্র দখল হয়েছে, ভোটের দিন ডাব্বা লাগাইছে। কিন্তু এই যে ভোটের আগের দিন রাত্রে অকল্পনীয়, সমস্ত পৃথিবীর যারা ওইভাবে নির্বাচিত হইতে চায় তারা এখন ঢাকায় যায় শেখ হাসিনার কাছে ওই আনার জন্য। আপনি আফ্রিকা থেকে লোক যায়, ল্যাটিন আমেরিকা থেকে লোক যায়, ওই বুদ্ধি যে আপনি আমাকে দয়া করেন কিভাবে আপনি আগের দিন নির্বাচনটা করলেন, এইটা আমরা জানতে চাই। বাংলাদেশকে আজকে এই নির্বাচন বাংলাদেশকে করেছে, বাংলাদেশের জনগণের মাথাকে হেড করেছে। এবং সম্প্রতিকালে ইতালিতে জাল ফেক পাসপোর্ট, ফেল সার্টিফিকেট দিয়ে পাঠায় আমাদের প্রবাসী যারা ছিল সমস্ত প্রবাসীদের মাথা হেড করেছে পৃথিবীর বুকে। আমার বন্ধুরা যারা এখানকার এমপি, এই কালকে আলেকজান্ডার ম্যান্ডেস আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে যে তোমাদের দেশে এইটা কিভাবে হইলো, একটা ফেক সার্টিফিকেট করে করোনাকে নিয়ে তোমরা ট্রিট করতেছো। কানাডা
এইটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে। কানাডা সহ সমস্ত পৃথিবী আজকে আমাদেরকে নিকৃষ্ট জাতি হিসাবে আজকে এই সরকার সারা পৃথিবীর মধ্যে পরিচয় করাই দিছে। আগে ছিল ভোট ডাকাত, আগে ছিল নৈরাশ্যকারী, আগে ছিল দেশের ভিতরে ইয়ে করেছে, কিন্তু আজকে পৃথিবীর বুকে আজকে দেখেন বাংলাদেশ কিভাবে পরিচিত হলো। একটা ফেক সার্টিফিকেট, জাল সার্টিফিকেট দিয়ে বাংলাদেশের নিউজ আসলো। বাংলাদেশের ওই ডাক্তার ওই দিন কোভিড-19 এর ঔষধ নিয়ে আসলো, এইটা পৃথিবীতে নিউজ করতে দিল না। ওই নিউজটা ধ্বংস হয়ে গেল আপনাদের অপকর্মের জন্য। তাই সুতরাং সময় না করে আপনাদের প্রধানমন্ত্রীকে বলুন পদত্যাগ করুন এবং বিএনপির কাছে যান, খালেদা জিয়ার কাছে গিয়ে মাপ চান এবং আসুন নেত্রী, আপনি ছাড়া এই দেশ চলবে না, আপনাকে নিয়ে আমরা এই দেশকে চালাতে চাই। জেলে ছিল, আপনার নেত্রী জেলে ছিল না, দুর্নীতি করে তো জেলে ছিল, চুরি করে টাকা। আপনাদের নেতা জাতির বলতেছেন উনি 58 ইংরাজিতে ওই দুর্নীতির জন্য, রাজনৈতিক দুর্নীতিতে তখন পাকিস্তানের জেলে উনাকে ঢুকেছিল। 8টা দুর্নীতি মামলা ছিল, 8টা দুর্নীতি মামলা, একটার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেটা পর্দা, ফার্নিচার, এইগুলোর জন্য উনাকে 22 মাসের জেল দিয়েছিল, 22 মাসের জেল দিয়েছিল। আমরা তখন প্রতিবাদ করেছিল, তখন ছাত্র সমাজ আন্দোলন করেছিল 62তে। এর জন্য সমস্ত বাংলাদেশ তখন আপনার আন্দোলনের মুখরিত ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান। আজকে বেগম জিয়াকে যেভাবে আপনারা মিথ্যা অপবাদ দিয়েছেন, এটা আপনারা ইতিহাস দেখুন। শেখ মুজিবুর রহমান সাহেব সেম অপরাধে উনি অপরাধিত হয়েছিলেন। আজকে বেগম জিয়াকে আপনারা এই তন্ত্রে দণ্ডিত করে বেগম জিয়াকে ওই আসনে নিয়ে গিয়েছেন যেখানে শেখ মুজিবুর রহমান বিশ্বাস করতেছেন। তাই কাল বিলম্ব না করে আপনারা এখনই আপনাদের নেত্রীকে এখনই গুলশানে পাঠান এবং জাতির সমস্যা সমাধান করার জন্য উনি যাতে আসে, জাতির সামনে দাঁড়ায়, এই ব্যবস্থা আপনারা করুন। ফসল ভাই খুব সুন্দর বক্তব্য দিচ্ছেন। ফসল ভাই ধন্যবাদ আপনাকে। বুঝছেন কার গেছে যাবো ভাই, যার গেছে যাবো, উনি তো দুর্নীতিবাজ। আপনার নেত্রী, আমি বললাম তো আপনার নেত্রী তো দুর্নীতিবাজ, উনাকে তো রিলিজ দেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায় আপনারা এই জিনিসটা করেছেন। আপনার সাজা হয়ে গেছে অলরেডি 6 মাস কি 6 ইয়ার্স। আপনি এটা সাজা ভোগ করতে, আপনাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 22 মাস জেল হয়েছিল। দুর্নীতির জন্য উনি অ্যান্টি কারাপশন মিনিস্টার ছিল। এই অ্যান্টি কারাপশন মিনিস্টারকে ফসল ভাই আপনার নেতা দুর্নীতির জন্য দিয়েছিল। তাই এই দুর্নীতি, তাই আমি বলতেছি যে ওইখানে শেখ মুজিবুর রহমান দুর্নীতি করেন নাই, তেমনিভাবে বেগম জিয়া দুর্নীতি করেন নাই, শেখ মুজিবও দুর্নীতি করেন নাই, বেগম জিয়াও দুর্নীতি করেন নাই। ওনারা জনগণের নেতা। তেমনি ভাবে আজকে বেগম জিয়া ওই আসনে চলে গেছেন যেই আসনে শেখ মুজিবুর রহমান সাহেব আছেন। আচ্ছা, আমরা সাজ্জাদ হোসেন সুই সাহেব, আপনার কাছে আরেকটি প্রশ্ন, যে আপনাদের দলের যুগ্ম সম্পাদক মাহবুবুল্লাহ হানিফ, আপনারা সবাই জানেন পত্রপত্রিকাতে এসেছে, উনি কানাডাতে অবস্থান করছেন। এখন কানাডা ইমিগ্রেশন বা কানাডা অথরিটি, আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে শুধুমাত্র কানাডিয়ান নাগরিক বা কানাডিয়ান রেসিডেন্সি ছাড়া এই কানাডাতে আসতে পারে নাই এই করোনার সময়। তো উনি কি কানাডিয়ান নাগরিক বা কানাডিয়ান রেসিডেন্সি, ওনার অবস্থানটা সম্বন্ধে যদি আপনি বলেন। ধন্যবাদ। আমি এই প্রশ্ন করার আগে ফসল ভাইয়ের একটা কয়টা অনেক জিনিস বলে ফেলছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো দুর্নীতি করে নাই। উনি দুর্নীতি করে নাই। উনি তো দেশকে বাঁচানোর জন্য উনি যে আন্দোলন মিছিল 6 দফা থেকে 71 স্বাধীনতা যুদ্ধ, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, এগুলি কি ইতিহাস না ফসল ভাই? আপনি কি শেখ মুজিবের সাথে কি আপনি জিয়াউর রহমান তুলনা করতেছেন? নো, জিয়াউর রহমান তো সিকিউরিটি ছিল ভাই। আপনাদের জিয়াউর রহমান উনি তো সিকিউরিটি ছিল। আপনি ইতিহাস সাক্ষী। আপনার জিয়াউর রহমান আসে, বেগম খালেদা জিয়া শেখ হাসিনার বাসায় আসে ধানমন্ডিতে সারাটা দিন থাকতেন উনি। এটা কি ইতিহাস না? এটা কি ভুলে যাবেন আপনারা? এখন বলেন যে দুর্নীতির কথা বলেন, 22 বছর জেল কাটছে। উনি তো সারাটা জীবনই জেল কাটছে, আন্দোলনের জন্য, সংগ্রামের জন্য জেল কাটছে। এটা তো চুরি করার জন্য করে নাই। আর আপনার নেতৃত্ব চুরি করিয়া তো জেলেই ছিল। আমার নেত্রী সহানুভূতিতা করেই উনি ওনাকে একটু ঘরে নিয়ে আসছে করোনা ভাইরাসের রক্ষার জন্য, নাহলে তো উনি জেলেই ঠিক।
আমি বলি নাই যে শেখ মুজিবুর রহমান দুর্নীতি করছেন, ঠিক তেমনি ভাবে খালেদা জিয়াও করেন নাই। আপনারা এইগুলা রাজনৈতিক বিবেচনায় করা হয়েছে, রাজনৈতিক বিবেচনায় করা হয়েছে এবং তৎকালীন সরকার আমি আপনার নেতা জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধা করি, রাজনৈতিক বিবেচনায় শেখ মুজিবুর রহমানের প্রতি বিদ্বেষ ছিল, এর জন্য উনাকে অবৈধভাবে এবং ইনফ্লুয়েন্স করে উনাকে তখন দুর্নীতিগ্রস্ত প্রমাণিত করে উনাকে জেল দিয়েছিল। ঠিক একইভাবে বেগম জিয়াকে রাজনৈতিক ভাবে এই কেস আনে বেগম জিয়াকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। একইভাবে উনি যেইভাবে আন্দোলন করেছেন, স্বাধিকার আন্দোলন করেছেন, স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা নিয়ে এসেছেন, ঠিক এমনি ভাবে বেগম জিয়া এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ওই আন্দোলনে শেখ হাসিনাও ছিলেন, দুইজনই ছিলেন। ওই আন্দোলনে আমরা তখন সমস্ত ছাত্র সমাজ তখন তাদের পেছনে আমরা দাঁড়িয়েছিলাম কি জন্য? গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বেগম জিয়া প্রতিষ্ঠা করেছিলেন। এখানে দুইজনের দুইটা রোল, কারোর সাথে কারো তুলনা হয় না। আপনারা যে সময় ক্ষমতায় ছিলেন, বঙ্গবন্ধুকে আমরা শেখ মুজিবকে আমরা অস্বীকার করতেছি না। উনি স্বাধিকার আন্দোলনের নেতা ছিলেন, স্বাধীনতার আন্দোলনের নেতা ছিলেন, কিন্তু স্বাধীনতার যুদ্ধের নেতা ছিলেন না। স্বাধীনতার যুদ্ধ ওনার অনুপস্থিতিতে ছিলেন, স্বাধীনতার যুদ্ধের সময় উনি ছিলেন না। কেউ কি জেনারেল হয় যুদ্ধে মাঠে না থেকে? এইগুলা বলে ওনাকে ছোট করার চেষ্টা করা হয়। দিবালোকের মতো বাংলাদেশের ইতিহাস, আপনি ইতিহাসের পাতা কখনো আপনি মুছে ফেলতে পারবেন না। স্বাধীনতা সংগ্রামের জন্য উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ম্যান্ডেট পেয়েছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ম্যান্ডেট পেয়েছিলেন। আজকে যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী উনি হয়ে যেতেন, ওই সময় যদি ওই বাটফার খুনি এইয়া এবং ভুট্টো যদি ওনাকে প্রধানমন্ত্রী করতো, তাইলে কি উনি স্বাধীনতা যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়তেন? পাকিস্তানের 6 দফা কি ছিল? স্বাধীনতার ঘোষক 6 দফার কোথায় স্বাধীনতার কথা লেখা নাই। একদিন আমরা এটা নিয়ে কথা বলবো। কিন্তু আমাদের আজকের যে বিষয় বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা বা আমাদের কি করণীয়, এই বিষয়টা থাকলে আমার মনে হয় ভালো হয়। আপনি হানিফ ভাই কথা বলছেন, একটা প্রশ্ন করছেন। আমি এটা বলি, আমি যতক্ষণ আমি জানি ইন্টারনাল খবর, যেটা ভিতরের খবরটা জানি, উনি স্পেশাল একটা পারমিশনে বাংলাদেশ কানাডা হাইকমিশন থেকে ও ঢাকা থেকে এটা স্পেশাল পারমিশনে উনি আসে। ওনার দুইটা ছেলে মেয়ে, ওনার ওয়াইফ এখানে কানাডা থাকে। আর ফসল ভাই বারবার বল যে বেগম পাড়াতে উনি বাড়ি কিনছে, কি কিনছে, এটা সত্যি না। উনি কিনে নাই এটা বাড়ি, এখনো উনি কিনছে কিনা, উনি রেন্টেল বাড়িতে আছে, এটা গ্যারান্টি। এবং উনি চলে যাবে, উনি আগামী সপ্তাহে মনে হয় 2 সপ্তাহের ভিতরে উনি চলে যাবে আবার ব্যাক টু বাংলাদেশে। আর উনি আদৌ কানাডা সিটিজেন না, এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই আর কি। ওকে, আমি আরেকটা প্রশ্নে আসি। আমি এই প্রশ্নটা দুইজন আজকের যে আলোচক তার কাছেও আমি আরেকটি একই প্রশ্নতে যাব। এখানকার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তার পিতাও একজন ভালো লিডার, ভালো নেতৃত্ব দিয়েছে দেশের জন্য। উনি কতবার সংসদে তার বাপের তার আব্বার মানে এত প্রশংসা বা এত কিছু করে, বা আমাদের বাংলাদেশে এই অবস্থাটা কেন যে মৃত ব্যক্তিদের নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়, জনগণের ট্যাক্সের টাকা সংসদ চলে, বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও কিন্তু শুধুমাত্র পারিবারিক মানে পারিবারিক তোষামদি, এটার কি আপনি কানাডার মতো দেশে থেকে আপনি এটা কিভাবে নিবেন? এটা আমি বলবো না, আগে আমরা সাজ্জাদ হোসেন সাহেবের কাছে, তারপর আপনার কাছে আসি। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। শুনেন, একটা ইতিহাস, বঙ্গবন্ধু জাতির পিতা, একটা ইতিহাস। এটা আপনি দেখেন, ভারতের মহাত্মা গান্ধী, সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, এরা কি ইতিহাস না? এটা ইতিহাস। আপনি ইতিহাসকে তো আপনি বিকৃত করতে পারবেন না। কানাডার মতো দেশে থেকে জাস্টিন ট্রুডোর পিতা যিনি ছিলেন, উনিও তো দেশের জন্য কাজ করেছেন। ওনারা তো পিতাদের নিয়ে বা মৃত ব্যক্তিদের নিয়ে এত আলোচনা সমালোচনা করে নাই সংসদে। মানুষের জনগণের ট্যাক্সের টাকা আমরা কেন করি?
আমরা তো আমরা বিকৃত আপনি আরেকটা বিষয় আরেকটা শেষ করি। আপনি স্বাস্থ্য, আপনি প্রধানমন্ত্রী আপনার প্রেস ব্রিফিং করে বিভিন্ন জেলার সাথে, আপনি সে যখন প্রেস ব্রিফিং সরকারি কর্মকর্তাদের সাথে কথা বলে, সরকারি কর্মকর্তারা 3 মিনিট শুধু তাদের পারিবারিক প্রশংসা করে বক্তৃতা, কিন্তু অরিজিনাল যে সমস্যাটা সেদিকে তাদের কোনো খেয়াল নেই। এটার আপনি এই কানাডার মতো দেশে থেকে আপনি যা কিভাবে নিচ্ছেন? না, পারিবারিক সমস্যা কোথায় কোথায় করে এটা? স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য আপনি বিভিন্ন জেলাতে প্রেস ব্রিফিং করে বা প্রশ্ন উত্তর পর্ব প্রধানমন্ত্রী করে, রাইট? তখন আপনি দেখতে পাবেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরে যারা আছে কর্মকর্তা, তারা এই জাতির জনক বঙ্গবন্ধুতে শুরু করে শেখ রাসেল পর্যন্ত তাদের মানে প্রশংসা করার পর তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কি সমস্যা সে বিষয়ে বলে। এটা তো শুনেন, আমরা যারা রাজনীতি করি আমরা তো প্রথমে তো বলতে হবে না আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলতে হবে না? প্রতিটা ক্ষেত্রে আমি জানি না, কিন্তু আমার প্রত্যেক অনুষ্ঠানেই আমরা পলিটিক্যাল ভাবে যত অনুষ্ঠান করি আমরা করি। এই যে স্বাস্থ্য খাতে এগুলো করে আমি শুনি নাই, নিজে শুনি নাই, কিন্তু জাতির পিতাকে আপনারা যদি অস্বীকার করেন, দেশ থাকার না থাকার সেম ভাই, বুঝছেন? আপনারা চলে যাবেন আবার পাকিস্তানে, বুঝছেন? কোনো অসুবিধা নাই। আর জাতির পিতার সাথে যে আজকে সেদিন আমি একটা প্রোগ্রামে দেখছি আপনার ইউটিউবে, ওই যে আমাদের তারেক জিয়া, কত জুনিয়র ছেলে, সে বঙ্গবন্ধুরে বলে যে শেখ মুজিব বলে। তার মতো বিয়াদব ছেলে তার আমার মনে হয় পৃথিবীতে নাই। তার বাবা নিজে পায়ে ধরে সিকিউরিটি ছিল। আপনি কি অস্বীকার করতে পারবেন ফসল ভাই? আপনি অস্বীকার করবেন? আমি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধা করি, হি ইজ এ ফ্রিডম ফাইটার, বুঝছেন? এজ এ মুক্তিযোদ্ধা। হ্যাঁ, বিহাফ অফ শেখ মুজিবের আন্ডারে সে কিন্তু স্বাধীনতা ঘোষণা রেডিওতে অ্যানাউন্স করছে, তার ছিল বলে। এর মিন্স না যে আপনি জাতির স্বাধীনতা ঘোষণা করে ফেলছে। আপনি 7 মার্চের ভাষণের পরে কি আর থাকে নাকি এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবার সভা মুক্তি সংগ্রাম, এরপরে কি আর কোন স্বাধীনতার কিছু থাকে? আর আমার মনে হয় না। আপনারা বারবার বলছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, এগুলা মিথ্যা প্রচার এগুলা করে লাভ নাই, বুঝছেন? এগুলা ইতিহাস তো ইতিহাসই থাকবে, সারাটা জীবন থাকবে। আমরাও চলে যাব পৃথিবীর মায়া ছাড়া একদিন, কিন্তু ইতিহাসের বিচিত্র। আমি সাজ্জাদ হোসেন সুইদ, আমি মন্ট্রিলে আছি, আমি মন্ট্রিলেই থাকবো, ঠিক না ফসল ভাই? আমাকে তো বিকৃত করতে পারবেন, আপনাদের যারা বিকৃত করেন। আর ওই জিয়াউর রহমান আর খালেদা জিয়া, এরা শুনেন, এরা তো আসছে বা ক্যান্টনমেন্ট থেকে, বুঝছেন? হঠাৎ রাজনীতিবিদ হইতে হবে। আপনি যেমন রাজনীতি ছিলেন, মৌলভীবাজারে যেমন রাজনীতি করে আসছেন, আপনি সবাইকে ছাত্র রাজনীতি হিসাবে চিনে। এরা তো বুঝে হঠাৎ চলে আইসে, কি করে যেন আর্মি থেকে দল হা না ভোট দিয়া প্রেসিডেন্ট হয়ে গেছে, এবারে দল করছে, এখন আপনার বিএনপি একটা সংগঠন হয়েছে। এগুলা অনেক ইতিহাস, এবং জাতির পিতার সাথে আপনারা যদি কেউ তুলনা করেন, ইটস নট ফেয়ার, এটা ফেয়ার না। আমরা আসি এবার ফয়সাল আহমেদ চৌধুরীর কাছে। বিভিন্ন মিডিয়াতে বা পত্রিকাতে উঠে আসতেছে যে বিরোধী দল হিসাবে বিএনপি ব্যর্থ, কারণ শুধু প্রেস ব্রিফিং এর মাধ্যমে তারা প্রতিবাদ করছে, শুধুমাত্র লোক দেখানো। আপনি গতকাল বাম দল একটি জোট, তারা স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও করছে এবং স্বাস্থ্যমন্ত্রী পদ দেখতেছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো এই ধরনের কোনো প্রোগ্রামে যাচ্ছে না বা যাওয়ার জন্য চেষ্টাও করছে না। এই বিষয়ে যদি আপনি বলেন। আমি আপনার প্রশ্নে আসার আগে আমি সাজ্জাদ হোসেন সুইটের কথাগুলোর উত্তর আমার দিতে হয়। যে উনি যেটা বলছেন যে তারেক রহমান উনাদের নেতা সম্বন্ধে কটূক্তি করেছেন, কিন্তু আপনি যখন উপরের দিকে থুতু ফেলবেন তখন আপনার উপরে আইসা পড়বে। জিয়াউর রহমানকে নিয়ে আপনারা শ্রদ্ধার সাথে কথা বলুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এটা সারা পৃথিবী জানে। আপনারা এটা আটকাইতে পারবেন না, কখনো আপনাদের মনে করে করতে পারবেন না। আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না, আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে ব্যর্থ ছিল। আওয়ামী লীগের এমপি যারা ছিল, আপনি দেখান তো কোন সেক্টর কমান্ডার আপনাদের এমপি, কোন সেক্টর কমান্ডার আপনাদের কোন এলাকার প্রেসিডেন্ট, কোন সেক্টর কমান্ডার আপনাদের দলীয় কর্মী, কোথায় আপনাদের, কিংবা যেটা আমাদের বিএসএফ ছিল, আমাদের বেঙ্গল লিবারেশন ফোর্স ছিল, যেটার প্রধান ছিলেন ছাত্রলীগের নেতারা। আওয়ামী লীগ কোথায় আপনি পাইলেন? আওয়ামী লীগ কোথায় পাইলেন স্বাধীনতা যুদ্ধের? এরা সবাই এমপি হইতেছিল। এই সাদেজা চৌধুরী সহ 40 জন এমপি পাকিস্তানের এই যে যুদ্ধ চলাকালীন সময়ে, 71-এর যুদ্ধ চলাকালীন সময়ে শপথ গ্রহণ করেছিলেন। তো এগুলা জাতি জানে। জাতিকে দ্বিধাদ্বন্দ্ব করার জন্য আপনার বারবার এগুলো আপনারা বলেন। আমি আশা করবো এগুলা বন্ধ রাখবেন গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আজকে দেখেন আপনি একটা অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন,
এই যে আজকে এইখানকার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পিতা পিয়ার এলিয়ট ট্রুডো, পিয়ার এলিয়ট ট্রুডো যদি এইখানের ফাদার অফ নেশন কাউকে বলতে হয়, সো হি ইজ দ্য ফাদার অফ নেশন। উনি কিভাবে ফাদার? উনি তখন ব্রিটেনের রানীর থেকে উনি স্বাধীনতার সনদটা উনি আনছে, চার্টার অফ রাইট যেটা, এইটা উনি করেছে। কিন্তু এইটা এদের রাজনীতি থেকে আমরা কোনো কিছু শিখি না। আমরা এটা আমাদের সবারই দন্যতা আছে। আজকে যেইভাবে সাজ্জাদ হোসেন সুইট যেভাবে বললেন যে অন্য একটা দলের নেতাকে নিয়ে কটূক্তি করলেন, এটা কিন্তু আওয়ামী লীগের মজ্জাগত চরিত্র। এটা এর থেকে ও অত্যন্ত ভালো ছেলে, ও একটা সিলেটের একটা রাজনৈতিক ছেলে, প্রসিদ্ধ পরিবারের ছেলে, কিন্তু ওর মজ্জাগত আওয়ামী লীগ করার কারণে এই কথাগুলো আজকে বলতে পারছেন। কেননা আওয়ামী লীগের লোকজন মনে করে ওরাই শুধু মানে আমাদের দেশে আছে পচা চৌধুরী, মানে ওদের খাবার নাই, কিছু নাই, কিন্তু ওরা চৌধুরী, বুঝছেন? এই যে এইভাবে হইলো আপনার ওই আওয়ামী লীগের লোকজন, ওরা মানে তাদের একটা জাত হয়ে গেছে। এরা স্বাধীনতা আনছে, এরা আর কোনো কিছু চেনে না, এদের গায়ের গন্ধে লোকজন কাছে যাইতে পারতেছে না, তারপরেও ওরা আওয়ামী লীগ করতেছে। তাই আশা করব যে ঠিক আছে, গণতন্ত্রের জন্য হোসেন সোহরাওয়ার্দী আন্দোলন করেছেন, গণতন্ত্র সে মজলুম জনতা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগ সৃষ্টি করেছিলেন, এবং এই আওয়ামী লীগের নেতৃত্বে ধারাবাহিকতা, গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতা আপনাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব এটা চালিয়ে গিয়েছেন। তা এইটা তো সবাই, সমস্ত জাতি ওনাকে শ্রদ্ধা করবে। কিন্তু উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আজকে কি গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তন হয়েছে? আজকে কি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছে? আজকে কি গণতান্ত্রিক ভাবে বাংলাদেশ চলতেছে? এইটা আজকে একটা পলিটিক্যাল রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আপনার কাছে, এই যে সুইট ছাত্র নেতা ছিলেন, ওনার কাছে আমার জিজ্ঞাসা থাকবে যে রাষ্ট্রবিজ্ঞানের কোন সংজ্ঞায় পড়ে এই আজকের আপনার আওয়ামী লীগের শাসন ব্যবস্থা, আওয়ামী লীগের বর্তমান শাসন ব্যবস্থা, যেটা গণতন্ত্রের জনক আমরা বলি, আব্রাহাম লিঙ্কন বলেছিলেন অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, অন দ্য পিপুল হলো রিয়েল ডেমোক্রেসি। এখন এটা আওয়ামী লীগ চেঞ্জ করে দিছে, শেখ হাসিনা চেঞ্জ করে দিছে, এখন অফ দ্য হাসিনা, ফর দ্য হাসিনা, টু দ্য হাসিনা হলো এখনকার ডেমোক্রেসি। তাই নিকৃষ্ট সরকার অবিলম্বে পদত্যাগ করুক এবং নিকৃষ্ট লোকদেরকে। আপনার কাছে আমার প্রশ্নটি ছিল যে আপনারা পত্রপত্রিকা মিডিয়াতে আসতেছে যে আপনার বিরোধী দল হিসাবে আপনার কতটা সফলতা আছে? ভাই, বিরোধী দল হিসাবে আমরা দেখেন আজকে আমাদের ইলিয়াস আলী কোথায়, আমাদের চৌধুরী আলম কোথায়, আমাদের লোককে হাজার হাজার লোককে মেরে ফেলছে। আওয়ামী লীগ যদি এইভাবে একটা স্টিম রোলার আইয়ুব খান, শেখ মুজিবুর রহমান সাহেবকে উনি সব সময় একটা রাজনৈতিক স্ট্যাটাসে ছিলেন। আজকে আমাদের লোকদেরকে পাখির মতো মেরে ফেলতেছে। আপনি দেখেছেন আপনার যেখানে আমাদের প্রতিবাদ সভা, যেখানে আমাদের নির্বাচন, যেখানে আমরা পার্টিসিপেট করতে চাইছি, আমাদের লোকদেরকে এইবার আমাদের মাহবুবদের অত্যাচার করা হচ্ছে। তারপরেও বিএনপি মানুষের পেছনে প্রায় 1.5 কোটি মানুষকে বিএনপি তাদের সামগ্রী বিতরণ করেছে, প্রায় 1.5 কোটি মানুষকে আমরা ঔষধ, খাবার এগুলা বিতরণ করেছি। তাই আজকে আমাদের যে কথা হলো, আমরা যেটা চাই, বাংলাদেশের মানুষ যেটা চায়, প্রবাসীরা যেটা চায়, আমরা গণতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা চাই। গণতন্ত্র নিজের মতো গণতন্ত্র না, আই এম হাসিনা, আই এম গণতন্ত্র, অফ দ্য পিপুল না হয়ে অফ দ্য হাসিনা, বাই দ্য পিপুল না হয়ে বাই দ্য হাসিনা, এন্ড অর দ্য পিপুল না হয়ে অর দ্য হাসিনা। এই গণতন্ত্র নিকৃষ্ট গণতন্ত্র। এই গণতন্ত্রের প্রতি সবাই যারা আছেন, বিদেশে যারা আছেন, আমি অনুরোধ করব সবাই ঘৃণা প্রদর্শন করেন এবং বাটফার চুর যারা বেগমপাড়া সৃষ্টি করেছে, হানিফর মতো ব্যক্তিত্ব যারা আসছে, কোথায় ক্যানাডিয়ান এম্বাসেডর ওইখানে আপনার ঢাকাতে স্পষ্ট বলেছে, আমরা কাউরে প্রিভিলেজ দেই নাই, যারাই এইখানকার নাগরিক কিংবা যারাই এইখানকার বৈধ ভাবে বসবাসকারী স্থায়ী বাসীরা, এরাই আসতেছেন। ওই হানিফ সহ অনেকেই আছেন এইখানকার বৈধ বাসিন্দা, অনেকেই আছেন ওদের বেগমপাড়া ইনভেস্ট করেছেন, অনেকেই আছেন বিভিন্ন জায়গায়, ওদের কোটি কোটি টাকা আছেন সবাই। আমরা হানিফকে তো দেখি নাই আওয়ামী লীগের আগে এত পর্যায়ে নেতা, আমরাও তো ঢাকাতে ছিলাম, আমরাও তো রাজনীতির সাথে জড়িত ছিলাম, কিন্তু হঠাৎ করে একজনের আশীর্বাদ পেয়ে উনি হাজার হাজার কোটি টাকা, এই যে ভাই আলাউদ্দিনের চেরাগ, এই আলাউদ্দিনের চেরাগ ধরতে পারেন কারা? এরা যারা ওই আওয়ামী লীগ আলাউদ্দিনের চেরাগ পায়, ওই আওয়ামী লীগের আলাউদ্দিনের চেরাগদেরকে বাদ দেন। আজকে দেশের এই দুর্যোগ মুহূর্ত, জাতির এই দুর্যোগ মুহূর্তে সবাই আমরা তওবা করেন যে আমরা এই তওবার মাধ্যমে যেন মানুষ ভালো হয়, মানুষ বাঁচতে পারে।
অবশ্যই অবশ্যই। ধন্যবাদ। ফসল ভাই ধন্যবাদ আপনার বক্তব্য দেওয়ার জন্য। আলাদুলের চেরাগ তো আপনারাই দেখাইছেন ভাই, আপনারা তো হাওয়া ভবন করে কোটি কোটি টাকা আপনারা বানাইছেন। এটা কি আপনার কি ইতিহাস না? আপনাকে ভুলে গেছেন আপনারা হাওয়া ভবন থেকে 21-এ আমাদের নেত্রীকে মারার জন্য আপনারা প্ল্যান করছিলেন, এটা ভুলে গেছেন আপনারা? এটা তো আমরা আপনাদের আজকে বক্তব্য, আমাদের এগুলা আজকে যে বানানো বিষয়টা বক্তব্য। এগুলা আমরা আপনারাই করছেন, আপনারাই করছেন। আমি এইটা নিয়ে বলতে চাই না। আমরা আজকে আমরা আজ বিষয়বস্তুর উপরে থাকি বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা এবং আমাদের করণীয় শীর্ষ। আমরা এই প্রবাস থেকে কি করতে পারি এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য বা স্বাস্থ্যের জন্য আমরা কি করতে পারি? আমি একটা প্রস্তাব আমি পার্সোনালি আমি প্রস্তাব দিয়েছি বাংলাদেশে, অনেক নেতার সাথে আমার কথা হয়েছে। আমার একটাই বক্তব্য, যারা স্বাস্থ্য খাতকে আমি বললাম না 65% আমি একটা পত্রিকার একটা জরিপে দেখছি, আমি 65% জামাত বিএনপির কিছু লোক ঢুকছে, ওদেরকে বাইর করতে হবে এবং ক্লিন এবং যারা নিঃস্বার্থ ওদেরকে নিয়ে ঢুকাইতে হবে এবং শামীম উসমানের মতো একজন লোককে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি দেখতে চাই ব্যক্তিগতভাবে। সে তার ভিতরে যে স্পিড যেটা আমি মনে করি যে স্বাস্থ্য খাতকে সে ক্লিন আপ করতে পারবে, এটাই আমার আহ্বান। ফয়সাল আহমেদ চৌধুরী, আমাদের এই প্রবাস থেকে আমরা কি করণীয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য? স্বাস্থ্য ব্যবস্থা একটা আমাদের মানে জনগণের এটা হলো আপনার একটা অধিকার। এই অধিকার থেকে এই অধিকার থেকে জনগণকে কখনো বঞ্চিত করা যায় না। জনগণের এইটা রাইট। আর আজকের যে প্যান্ডেমিকে আমাদের কানাডা অনেক সাহায্য করতে পারে, এবং আপনার কানাডা ওইগুলো অফার করেছে। আপনারা জানেন যে ইউরোপে অনেক অফার করেছে, কিন্তু এই যে এই সরকারের এই যে ইতালি যে এই যে স্ক্যান্ডালটার পরে কিন্তু এরা এই যে কানাডা কিন্তু আমাদের উন্নয়নের পার্টনার, এটা তো জানেন আপনারা। এই উন্নয়নের পার্টনারে ওরা রাইস মনে করে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা যে ক্ষেত্রে ওরা আমার সাথে সম্প্রতি ওদের কথা হয়েছে, এই দুইটা জায়গাতে ওরা সাহায্য করতে চায়। কিন্তু সরকারের যে আপনার নীতি, ওই নীতি অনুযায়ী ওরা করতে চায় না। এর জন্য ওরা সরকার চায় ওদের কাছে দেওয়ার জন্য, কিন্তু ওরা ওদের সিডা আছে না, সিডা সরাসরি সাহায্য করতে চায়। সিডাকে ইমপ্রুভ করা হোক, সিডাকে ডাকা হোক, সিডা সহ যে সমস্ত স্বাস্থ্য সংস্থাগুলো আছে, প্লাস আমাদের দেশের যে পেশাজীবী সংগঠনগুলো আছে, অনেক ডাক্তারদের সংগঠন আছে, অনেক ভালো ডাক্তারদের সংগঠন আছে, তাদেরকে ডাকা হোক অনতি বিলম্বে। এখানে দল মত আমি বারবার বলি, এভরি টক শোতে আমার দাবি আপিল যে আমাদের দলমত করার অনেক সময় থাকবে। আমরা দলমত করতে এই দুর্যোগে প্রয়োজন নেই। এই দুর্যোগে আমরা মানুষের পাশে দাঁড়াই, মানুষকে বাঁচানোর চেষ্টা করি, নাহলে আপনি একা পারবেন না। এই দুর্নীতি বারবার হবে। এই যে আপনার ডক্টর সাবরিয়ার সাহেব, এইগুলা হলো আমাদের এইগুলা অপরাজনীতি যেটা আছে, এই অপরাজনীতির ফসল। এই অপরাজনীতি যদি দেশে চলতে থাকে এইটা বারবার আসবে। সুতরাং রাজনৈতিক ভাবে আমাদের গাড়ির ড্রাইভার যে আছে, ড্রাইভারকে ড্রাইভিং ঠিক মতো করতে হবে। ড্রাইভিং ঠিক মতো না করলে এইটা বারবার কিন্তু জনগণ মাসুল দিতে হবে। তাই অনতি বিলম্বে এই সরকার পদত্যাগ করুন। এবং যেহেতু বৈধ, আমার বলছেন যে বৈধ অবৈধ, আমি মেনে নিলাম বৈধ অবৈধ এই উনার নেত্রীর নেতৃত্বেই আবার একটা অন্তর্বর্তীকালীন সরকার হোক এবং এই সরকারের মাধ্যমে জনগণের পাশে অনতি বিলম্বে এই দলীয় চাপাবাজি না করে, দলীয় হিংসা বিদ্বেষ না করে, বেগম জিয়ার চেহারা আমার চেয়ে ভালো না, এর জন্য বেগম জিয়াকে জেলে ঢুকাতে হবে, বেগম জিয়াকে উপর অত্যাচার করতে হবে। তারেক রহমান ভালো ছেলে, ভালো কথা বলে, ভালো বিয়ে করে ফেলছে, আমার ছেলে বিদেশি বিয়ে করেছে, আমার ছেলে কথা বলতে পারে না। এই যে জিজ্ঞাসা থেকে আমি আপনার নেত্রীকে ফিরে আসতে বলবো, জনগণের দিকে তাকানোর জন্য বলবো। আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের সময়ও সংক্ষেপ বা সময়ও আমাদের ঘনিয়ে শেষ করার জন্য, তো আমি সর্বশেষ সাজ্জাদ হোসেন সুইট সাহেবের কাছে জানতে চাবো যে আপনাদের দলের বিভিন্ন ধরনের এই পাপিয়া থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ক্রমে এক একটা পরে এক একটা ইস্যু আসছে। আপনাদের এই ইস্যুগুলা একটা ধামাচাপা পড়ছে, আরেকটা যে ধরা পড়ছে তারপর আবার বন্ধ হয়ে যাচ্ছে। এটা সচরাচরের মতো চলতে পারতেছে না। এটার কারণটা কি? না, এটা চলতেছে তো। আপনি কালকে তো ধরলেন, শাহেদকে ধরলেন না, আপনার স্পেসিফিক আপনাকে জিও করতে হবে, কি কয় জানেন, আইডেন্টিফাই করতে হবে কোন চোর। হঠাৎ তো আপনাকে নিয়ে আসতে হবে। আমরা ধরছি না, আমরা ওই যে ক্যাসিনো আমরা দুইজন ধরা হয়েছে না,
এবারে আপনার সাহেবকে ধরা হইলো না, আজকে আজকে বিএনপি ধরা হইলো না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছে যে শাহেদকে যেভাবে গ্রেফতার করা হয়েছে এটা নাকি একটা নাটক। এটা 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 এটা- এটা নাট- এটা নাটক হবে কেন ভাই? ও তো চাচ্ছে সে পলাতক করতে, সে পালাইয়া সে তার যান বাঁচানোর জন্য সে চলে যাচ্ছে ইন্ডিয়াতে। মানে তখন এখানে মানে এটা কথা মিডিয়ার এটা কথা যে উনি নাকি কোনো মন্ত্রী বা এগুলো এমপি। রাজনৈতিক বুলশিট বক্তব্য না দিয়ে শুনেন, দেশকে কি রকম ডেভেলপ করা যায়, ডেভেলপ হচ্ছে, আরো ডেভেলপ কি রকম করা যায়, স্বাস্থ্য খাতকে কি রকম ডেভেলপ করা যায়। আমি ফসল ভাইকে আহ্বান জানাবো, আসুন আমরা মিলেমিশে সুন্দর পরিবেশে এগুলা যেন তাহলে একজন আরেকজনকে অপমান না করে সুন্দর দেশকে ডেভেলপ, উন্নত দেশ হচ্ছে আরো উন্নয়নশীল দেশ হবে, এই আহ্বান আমার থাকবে ভাই। আপনারা সবাই আসুন, আমরা স্বাস্থ্য খাত কেন, আমরা আজকে বাংলাদেশের মানুষের সেবা করি, এটাই আমার আহ্বান। আর তো কিছু চাওয়া পাওয়ার কিছু নেই আমাদের, আমরা তো একটাইতে নিয়ে যেতে হবে, কি নিয়ে যাব, মানুষের সেবাটা দিয়ে দেওয়া। সর্বশেষ আমি আবারও আসবো সর্বশেষ বলার জন্য ফয়সাল আহমেদ চৌধুরীকে। না, ওই যে আমার ভাই যেটা বলছে আর কি, যে আপনার উন্নত হইছে, হইতেছে, আওয়ামী লীগের হইতেছে, জনগণের হইতেছে না। আওয়ামী পরিবারের ম্যাক্সিমামের না, কিছু লোকের, যারা যারা আপনার ওই যে তলিমবদ্ধ থাকতে পারে, যারা অসৎ উপায়ে থাকতে পারে। আমি বলি না যে আওয়ামী পরিবার খারাপ পরিবার, আওয়ামী লীগে অনেক আওয়ামী লীগের নেতা ছিলেন, অনেক বড় বড়, তারা আমাদের গণতন্ত্র এনে দিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদৃঢ় ভূমিকা। সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে হয়তো। না, আমার একটা ফোন আসছে বুঝছেন, তা আমি আপনার কথা বলে নেই, আমার ইয়ে করেন নাকি ভাই? আমি শেষ করবো, আপনি যদি কাইন্ডলি, হ্যাঁ আমি শেষ করবো আমরা। আমি সরি। তো এই যে আপনার আওয়ামী লীগকে আজকে যে এই পর্যায়ে নিয়ে গেছেন, আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগের লোকজনই জানে না কি হইতেছে। আজকে শাহেদ, সাবরিনা কিংবা ওই যে আমলারা, পুলিশ, এটা পুলিশ নির্ভর, আর্মি নির্ভর আজকে আওয়ামী লীগ হয়ে গেছে। শাহেদ বলছে কি যে আওয়ামী লীগের এখন আর কর্মীর প্রয়োজন নেই, আওয়ামী লীগের কর্মী সিপাহী, আওয়ামী লীগের কর্মী পুলিশ, আওয়ামী লীগের কর্মী আজকে এই যে বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা, সুতরাং আওয়ামী লীগের কর্মীর ইয়ে নাই। এই যে আপনার আওয়ামী লীগের একটা ধারণা, আজকে নতুন ভাবে আওয়ামী লীগকে চিন্তা করতে হবে, যারা আওয়ামী লীগ করতেছেন, যে আমরা এত পরিশ্রম দিতেছি, আমরা শ্রম দিতেছি, আমরা কোথায় যাচ্ছি, দেশকে কোথায় নিয়ে যাচ্ছেন। সুতরাং সবার কাছে আহ্বান থাকবে, দেশের এই দুর্যোগ মুহূর্তে, এই দুর্যোগে আর আমাদের বসে থাকার উপায় নেই। এবং প্রবাস থেকে আমরা যারা আছি, আমরা চাই কি আমাদের দেশটা ভালো থাকুক, আমাদের দেশে স্বাস্থ্য সেবা পাক, শিক্ষা সেবা পাক, সত্যিকার ভাবে দেশে উন্নত হোক। সুতরাং দলের কিংবা কিছু ব্যক্তির উন্নত, বেগমপাড়া আর ঢাকায় কিংবা আপনার সিলেটে কিংবা আমাদের বিভিন্ন জায়গাতে রিসোর্ট আর হই হুল্লার করে, এগুলাতে উন্নত হয় না, জনগণের উন্নত হয় না। আজকে লোক রাস্তাঘাটে মারা যাচ্ছে ভাই, এটা অস্বীকার করার উপায় নেই। আজকে মফস্বল শহরগুলোর করুণ অবস্থা, আপনি ঢাকার বস্তিগুলার অবস্থা করুন। আমরা আজকে লোকজন মারা যাচ্ছে, তারপরে আপনার অনেকে ভয়ে বলতেছে না যে ওর কোভিড-19 ওরা আক্রান্ত। এই যে একটা ভয় ভীতির মধ্যে আমাদের জাতি অগ্রসর হচ্ছে, এটা আমাদের খুবই দুঃখজনক। এবং অনতি বিলম্বে এই সরকার, আমি আশা করি যে অনুধাবন করবে এবং সত্যিকার ভাবে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করার জন্য জনগণকে সাথে নিয়ে ওনারা অনতি বিলম্বে একটা কি বলে আপনার ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যমতের একটা সরকার প্রতিষ্ঠা করবেন। ধন্যবাদ। আমরা দুইজন আলোচকের কাছ থেকেই সর্বশেষ যে বিষয়টা উঠে আসলো, যে একটা ঐক্যবদ্ধ ভাবে এবং সবার সহযোগিতা নিয়ে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি সর্বশেষ একটি তথ্য দিয়ে আমার আজকের এই টকশো শেষ করব। সরকারি স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী সরকারি হাসপাতাল রয়েছে 654টি, মোট বেড বা শয্যা সংখ্যা আছে 51,316টি, বেসরকারি হাসপাতাল আছে 5,550টি, তার বেড সংখ্যা আছে 9,587টি। 16 কোটি মানুষের দেশে প্রতিটা মানুষের যেখানে স্বাস্থ্য সেবা বা স্বাস্থ্য সেবা পাওয়ার কথা, সেখানে প্রতিটা 16 কোটি মানুষের জন্য 1,159
জন ব্যক্তির জন্য একটি বেড নির্ধারণ করা আছে। এই তথ্য থেকে আমরা বুঝতে পারি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটা কি পর্যায়ে আছে। অতএব আমরা চাই দল মত নির্বিশেষে প্রতিটা মন্ত্রণালয়, প্রতিটা অধিদপ্তর দুর্নীতিমুক্ত, কুলস মুক্ত এবং বিভিন্ন ধরনের এই শাহেদ, পাপিয়া এবং আরো যারা হয়েছে এদের যাতে আর নতুন করে জন্ম না হয়। আমরা একটা শান্তিময়, একটা উন্নয়নশীল দেশ হিসাবে আমাদের প্রিয় মাতৃভূমি জন্মভূমিকে দেখতে চাই। এই আশা ব্যক্ত করে আজকে ইনশাআল্লাহ আপনারা দেখবেন, ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে দেখবেন। এবং ধন্যবাদ। আমরা চাই দেশের উন্নয়ন, আমাদের জন্মভূমি বাংলাদেশ মাথায় উঁচু করে দাঁড়াবে। এই আশা ব্যক্ত করে নবদ্বীপ টিভি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আরেকটি টক শো এর আয়োজনের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ধন্যবাদ।